গণতন্ত্রের বুলিয়া উড়িয়ে প্রতিষ্ঠা করেছিলেন স্বৈরতন্ত্র। জনগণের কণ্ঠরোধ করে চালিয়েছেন শাসনের নামে অপশাসন। ক্ষমতার অপব্যবহার ছিল প্রতিটি ধাপে। বলছি 16 বছরের হাসিনার শাসনামলের কথা। দোভাল আর মোদির সাথে হাসিনার যে সাক্ষাৎ হয় সেটা উঠে এসেছে খোদ বিবিসির বিশ্লেষণে। হাসিনার সাথে বিচারের নাম আসবে মোদি। মোদি আর হাসিনার বিচার হবে একই সাথে, একই দড়িতে। হাসিনার শাসনকে কোনোভাবে ইন্ডিয়া থেকে আলাদা করা যাবে। হাসিনাকে ক্ষমতায় রাখছে ইন্ডিয়া, তাকে বাঁচায় রাখছে ইন্ডিয়া। হাসিনাকে বাঁচানোর জন্য সে গুম খুনে অংশ নিছে, ইন্ডিয়া গুম খুনে অংশ নিছে। সে বাহিনী পাঠাইছে, তারা হিন্দি ভাষায় কথা বলছে। এই জুলাই আগস্ট বিপ্লবের সময় রাস্তায় তারা গুলি চালাইছে। এই বিচার প্রফেসর ইউনূস করবে। প্রফেসর ইউনূসের এই ঘোষণা একটা গেম চেঞ্জার। গণঅভ্যুত্থানের মুখে দেশ ত্যাগ করা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সরকারের অন্যতম খুবই প্রভাবশালী উপদেষ্টা, অনেকে তাকে পুঁজিরে খামোখা বলেন, সেই মাহমুদ আলম আবারও যুদ্ধের কথা উচ্চারণ করলেন। কেন তিনি বারবার যুদ্ধের কথা বলছেন? কি এমন বিশেষ পরিকল্পনা নিয়ে তারা এগোচ্ছে? তিনি মঙ্গলবার গভীর রাত 3টায় তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন, যেখানে তিনি বলছেন দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এবং সেই যুদ্ধ অন্য জায়গা থেকে আমাদের চাপিয়ে দেওয়া হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটা কেমন হতে চলেছে, কতটা গুরুত্বপূর্ণ, ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে কিন্তু আপনারা ইতিমধ্যে বুঝেই গেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা কম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মহিলার স্ক্রিন থেকে তারা একের পর এক দেখে আসি। সাথে বিচারের নাম আসবে মোদি। মোদি আর হাসিনার বিচার হবে একই সাথে, একই দড়িতে। হাসিনার শাসনকে কোনোভাবে ইন্ডিয়া থেকে আলাদা করা যাবে না। হাসিনাকে ক্ষমতায় রাখছে ইন্ডিয়া, তাকে বাঁচায় রাখছে ইন্ডিয়া। হাসিনাকে বাঁচানোর জন্য সে গুম খুনে অংশ নিছে, ইন্ডিয়া গুম খুনে অংশ নিছে। সে বাহিনী পাঠাইছে, তারা হিন্দি ভাষায় কথা বলছে। এই জুলাই আগস্ট বিপ্লবের সময় রাস্তায় তারা গুলি চালাইছে। এই বিচার প্রফেসর ইউনূস করবে। প্রফেসর ইউনূসের এই ঘোষণা একটা গেম চেঞ্জার। ইন্ডিয়া বাটে পড়লে না সারা দুনিয়া এর অ্যাডভান্টেজ নেবে। আসেন দেখি কারা কারা এর অ্যাডভান্টেজ নেবে, কেন নিবে এটা একটু দেখে নিই। মোদি বা ইন্ডিয়া যদি কোনো সংকটে পড়ে, তাহলে কিছু আন্তর্জাতিক শক্তি এই সুযোগকে তাদের কৌশলগত এবং ভূ রাজনৈতিক স্বার্থে কাজে লাগাইতে চাইবে। কয়েকটা প্রধান শক্তির কথা বলে, যেমন চীন। ভারত চীনের মধ্যে সীমান্ত বিরোধ আছে, তারপরে বেল্ট রোড ইনিশিয়েটিভ নিয়ে মত পার্থক্য আছে। ভারত আর যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে চীন ভারতের স্থিতিশীলতা দুর্বল করতে চাইবে। ভারত যদি দুর্বল হয় তাহলে চীনের জন্য দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের সুযোগ তৈরি করবে এবং ভারতের বিরুদ্ধে সামরিক এবং অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সুবিধা দেবে। পাকিস্তান কেন নেবে সেটা ব্যাখ্যা না করি, সুবিধা কিভাবে? মোদির দুর্বলতা পাকিস্তানকে কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিকভাবে বেশি সমর্থন পেতে সাহায্য করবে। আমেরিকা, যদিও আমেরিকার সাথে মোদির ভালো সম্পর্ক আছে, কিন্তু দেখতেছেন তো সম্পর্কটা একটা হবে ভালো তা কিন্তু না। এটা একটা টানাপড়নের সম্পর্ক, মানে সমস্ত রাষ্ট্রই আর একটা রাষ্ট্রের কাছ থেকে সুবিধা নিতে চাইবে। ইন্ডিয়া যদি অসুবিধায় পড়ে তাহলে আরেকজন সুবিধা নিতে চাইবে। তার সাথে রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে, এটা তো যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের। ইন্ডিয়া রাশিয়া থেকে অস্ত্র কেনে। ইন্ডিয়া চীনের বিরুদ্ধে কৌশলগত অংশীদারিত্বে যাইতে চায় না আমেরিকার সাথে, তো আমেরিকা তো এখন এইটা করার চেষ্টা করবে। রাশিয়ার সাথেও কিন্তু ভারতের যতই ভালো সম্পর্ক থাকুক, বাণিজ্য নিয়ে কিছু চ্যালেঞ্জ আছে। রাশিয়া চাইবে যে মোদির চাইতেও বন্ধুত্বপূর্ণ সরকার যেন একটা ইন্ডিয়াতে আসে, যেটা রাশিয়ার সাথে বেশি বন্ধুত্বপূর্ণ। ইউরোপিয়ান ইউনিয়নের সাথে তাদের সমস্যা আছে, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সমস্যা আছে। কাশ্মীরের সাংবিধানিক পরিবর্তন নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ইন্ডিয়ার ভালো ধরনের সমস্যা আছে। মানবাধিকার ইস্যুতে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ভারতের সম্পর্ক মাঝে মাঝে জটিল হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে যেমন ইরানের সাথে ইন্ডিয়ার সম্পর্ক দুর্বল হয়েছে। ইরান চাইবে ইন্ডিয়া দুর্বল হলে তার একটা অবস্থানগত সুবিধা পাবে। ইরান যেন ভারতের কাছ থেকে বেশি কূটনৈতিক এবং অর্থনৈতিক সুবিধা আদায় করতে পারে। আন্তর্জাতিকভাবে প্রফেসর ইউনূসের অবস্থান এই একটা ঘোষণায় দারুণভাবে শক্তিশালী হয়েছে। উপেন্দ্র ত্রিবেদী বলছে বাংলাদেশ সরকার বদলালে দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কে পরিবর্তন আসতে পারে। সেই সঙ্গে বলছে যে বাংলাদেশ আর ভারতের সামরিক বাহিনীর মধ্যে সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী। উভয় দেশের সামরিক বাহিনী নিয়মিত নোট বিনিময় করে থাকে। Now coming on to specifically what you asked for Bangladesh, as far as Bangladesh is concerned, it is too early to take any decision for us. Because let an elected government come, let's see the relationship and let us see what would be done about it. Because as far as I am concerned, I am very clear, the present military to military relationship is very strong and we keep exchanging notes on regular basis to avoid any kind of a misgivings. এবার বুঝছেন তো কেন তারা প্রফেসর ইউনূসের পরের সরকার চায়? কেন বুঝেছেন? আর কেনই বা সামরিক বাহিনীর সাথে সম্পর্কের কথা বলে? এখন মিলাইতে পারেন সবকিছু মিলে সব। ওয়াকারের লেসপেন্সার বাড়াইছে অনেক ওদের জিগাবেন ওয়াকারের সাথে বিক্রম মিশ্র কি আলাপ হয়েছিল, ইন্ডিয়ান আর্মির সাথে কি নোট চালাচালি চলে, ঘুটু চলে, লেসপেন্সারই একবার হামদায় দেওয়া হবে কলে। এবার আসেন দেশের অবস্থা কি সেটা একটা দেখি। ইন্ডিয়া
থেকে আমদানি না করলে পেঁয়াজ নাকি 1,000 টাকা হবে। আগে শুনেছিলেন না, আমরা যখন ভারতীয় পণ্য বয়কট করেছিলাম, ইন্ডিয়া থেকে আমদানি হওয়ার পরেও 7 বছর আগে পেঁয়াজ 450 টাকা কেজি কিন্তু খাইছি আমরা। মনে আছে নাকি ভুলে গেছেন? ভারত ছাড়াই পেঁয়াজ খাচ্ছি এখন 35 টাকায়, ভারত ছাড়া আলু খাচ্ছি 16 টাকায়, ভারত ছাড়া টমেটো খাচ্ছি 15 টাকায়। বিগত 10 বছরের মধ্যে এত কম দাম কখনো জিনিসপত্রের ছিল না, কিন্তু ভারত থেকে আনলে 3 গুণ হয়। এর প্রমাণ হচ্ছে বিগত 10 বছরের মূল্য। এই রমজানের জিনিসপত্রের দাম বাড়ছে, বাড়েনি, কমছে। সোয়াবিনের দাম কমতেছে, দেখেছেন? এই রমজানে ইলেকট্রিসিটি যায় না, দেখেছেন এরকম? আর খালি শুনিচ্ছেন না দেশে নাকি আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, কিন্তু বাস্তবতা কি তাই? নাকি আমরা এতদিন চুপ ছিলাম বলে অন্যায়গুলো চোখে পড়েনি? শেখ হাসিনার শাসনে মানুষকে এতটাই ভীত করে রাখা হয়েছিল যে কেউ মুখ খুলতে সাহস পেত না, মনে হয়তো সব ঠিক আছে, কারণ আমাদের ভয় দেখায় রাখা হয়েছিল। আজ একটা মেয়ের অভিমান নিয়ে কটূক্তি করা দেশ জুড়ে আলোড়ন হয়েছে। কেন? কারণ মানুষ এখন আর ভয় পায় না, কেউ তাকে রাতের অন্ধকারে তুলে নিয়ে যায় না, আয়না ঘরে ঢুকায় না, পিটাইতে মেরে ফেলে না, ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করে না, পোস্ট বুঝতে বাধ্য করে না, ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা হয় না। অথচ হাসিনার আমলে নোয়াখালীতে ধানের শীষে ভোট দেওয়ার পরে 1 নারীকে গণধর্ষণ করা হয়েছিল না, প্রতিবাদ হয়েছিল। ধরেন এই ওড়না নিয়ে কটূক্তির ঘটনা যদি হাসিনার আমলে ঘটতো, তখন কেউ থানায় যেতে পারতো, মামলা নিতে কি পুলিশ রাজি হইতো? বরং বেশি বাড়াবাড়ি করলে জামাত শিবির বানায় জেলে ঢুকাই দেওয়া হইতো। তখন আমরা চুপ থাকতাম, দেখতাম দেশে শান্তি আছে। যতক্ষণ না অন্যায়টা নিজের উপরে আসে ততক্ষণ কেউ টের পায় না কতটা নিঃশব্দে অত্যাচার চলতেছে। আজ বলা হচ্ছে দেশ অস্থিতিশীল, কিন্তু এটাই তো জীবনের স্বাভাবিক ধারা। মনে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে খাদিজার কথা? প্রথম বর্ষে সেই মেয়েটাকে 18 মাস জেলে রাখা হয়েছিল, সে একটা টক শো হোস্ট করছিল, এটাই তার অপরাধ। সে হাসিনার বিরুদ্ধে কিছুই বলে নাই, কোনো প্রতিবাদ হয়নি, কোনো ক্যাম্পাসে বিক্ষোভ হয়নি। কেন? কারণ প্রতিবাদ করলে ছাত্রলীগের হামলা আসতো, পুলিশ গায়েবী মামলা দিত। আর সেই নারীর কথা মনে আছে যার স্বামীকে ধরে নিয়ে গেছিল পুলিশ? স্ত্রী যখন থানায় গেল স্বামীকে ছাড়ানোর জন্য, তখন তাকে ওসি বললো যে আপনি তো সুন্দরী, 1 রাত থাকেন আমাদের সাথে, স্বামীকে ছেড়ে দেবো। তখন কেউ কিছু বলতে পারছেন? পারেননি। কোথাও কোনো প্রতিক্রিয়া হয়েছে? হয়নি। একজন রোজদার নারীকে ধর্ষণ করতে করতে হত্যা করলো র্যাবের আলিপুদ্দিন। আমরা জানতে পারছি বহু বছর পর। স্বামী চুপ ছিল, বলে নাই ভয়ে। যদি তাকে গুম করে ফেলা হয় তখন দেশে কোনো গন্ডগোল হয়নি, কোনো বিচার হয়নি। তাই কি তখন দেশ ভালো ছিল? যদি কোনো সমস্যা না থাকায় স্থিতিশীলতার চিহ্ন হয়, তাহলে পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হচ্ছে উত্তর কোরিয়া, যেখানে কেউ কথা বলতে পারে না, প্রতিবাদ করতে পারে না, সরকার যা বলে সেটাই চূড়ান্ত। আজ বহু বছর পর মানুষ কথা বলতে পারতেছে, প্রতিবাদ করতে পারতেছে, বিচার চাইতে পারতেছে। কেউ হিজাব খুলতে বললে নারী তার অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। অথচ এখন কিছু মানুষ আফসোস করতেছে, আগের আমলেই তো ভালো ছিলাম। আপনারা কি সত্যি শান্তি চান? তাহলে উত্তর কোরিয়ার মতো কবরে যায় শান্তি খুঁজেন না। গণতান্ত্রিক দেশে মতপার্থক্য থাকবে, আন্দোলন হবে, বিচার হবে, বিচার চাওয়া হবে। হাসিনার তৈরি করা নিঃশব্দ গোরস্থানে আর ফিরে যাওয়ার দরকার নাই তো। তার চেয়ে বরং সবাই কথা বলুক, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াক। কিছু মানুষের ঘুম হারাম হইলেও প্রতিবাদ চলতে থাকলে আমাদের বিপ্লব জিন্দা থাকবে। আজকে মানুষের ভয় ভাঙতেছে, সে ভয় ভাঙে কথা বলা শিখতেছে, আজ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখাইতেছে। এটাই সত্যিকারের পরিবর্তন। এই সাহসের আগুন যেন কখনো নিভা না যায়। আমাদের কণ্ঠ যেন আর কোনো শাসকের রক্তচক্ষুর সামনে থাইমা না যায়। প্রতিবাদ যেন কোনো ক্ষমতাবানের লাঠির আঘাতে স্তব্ধ না হয়। মনে রাখবেন, সংগ্রাম ছাড়া স্বাধীনতা টিকে না। তাই ভয় ভুলে যান, কথা বলেন, প্রতিবাদ করেন। কবরের শান্তি না, জীবনের উৎসব চাই। ইনকিলাব জিন্দাবাদ। সরকারের অন্যতম খুবই প্রভাবশালী উপদেষ্টা, অনেকে তাকে উজিরে খামোখা বলেন, সেই মাহফুজ আলম আবারও যুদ্ধের কথা উচ্চারণ করলেন। কেন তিনি বারবার এরকম যুদ্ধের কথা বলছেন? কি এমন বিশেষ পরিকল্পনা নিয়ে তারা এগোচ্ছে? তিনি মঙ্গলবার গভীর রাত 3টায় তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন, যেখানে তিনি বলছেন দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এবং সেই যুদ্ধ অন্য জায়গা থেকে আমাদের চাপিয়ে দেওয়া হয়েছে। একটা কন্ট্রোল রুম থেকে নাকি সেই যুদ্ধের প্রতি সপ্তাহ এবং দিনের কর্মসূচি চালু করা হয় এবং মনিটর করা হয়। আমাদের সেই যুদ্ধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে, এমন যুদ্ধের কথা তিনি অনেকবার বলেছেন। আহ্বান জানিয়েছেন, গৃহযুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলেছেন, একাধিকবার বলেছেন। এবং প্রশ্ন তো অনেক জায়গা থেকে এর মধ্যে উঠেছে, মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টার চেয়ারে বসে একজন ব্যক্তি কিভাবে তিনি কথায় কথায় গৃহযুদ্ধের কথা কিংবা যুদ্ধের কথা উচ্চারণ করেন? কেন তিনি আতঙ্কগুলো ছড়িয়ে দিচ্ছেন? কিসের ভিত্তিতে কারা প্লট নির্মাণ করছেন? এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, বারবার সেনাবাহিনীকে বিতর্কের মুখে ফেলা হচ্ছে খুব কৌশলে। আমি এই কথাগুলো উচ্চারণ করতে চাইনি, এর আগে আপনাদেরকে আমি আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছি। সরকারের দায়িত্বশীল কোনো ব্যক্তি সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্য করছেন। এখন আমি বলি, যেমন মাহফুজ আলম বলেছেন, এর আগে সরকারের স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ তিনিও প্রসঙ্গ কিংবা অপ্রাসঙ্গিকভাবে তিনি সেনাবাহিনীর কথা সামনে এনেছেন। তিনি বলেছেন
বর্তমান সরকার অন্যান্য সরকারের যে ব্যতিক্রম এই কারণে যে বর্তমান অন্তর্বর্তী সরকার অন্য কোনো সরকারের মতন অন্য কোনো বিদেশি শক্তি বা বিশেষ কোনো আমলা শক্তি অথবা উত্তর পাড়ার কাছে মাথা নত করে না। কেন এই শব্দগুলো ইউজ করতে হবে? এগুলো খুব পরিকল্পিতভাবে লেখা হচ্ছে নাকি সত্যি সত্যিই কি সেনাবাহিনী তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে এরকমটা মনে হয়? আমি সে বিষয়ে বলছি। মাহফুজ আলম যেটি বলছেন, মাহফুজ আলম বলছেন স্বার্থান্বেষী মহল জনগণের মধ্যকার অভ্যুত্থানের ঐক্যকে নস্যাৎ করতে উঠে পড়ে লেগেছে। সফলও হচ্ছে। সেনাবাহিনী, রাজনৈতিক দল ও অভ্যুত্থানের বিভিন্ন শক্তিকে মুখোমুখি না করায় আমাদের জন্য আখেরে ভালো হবে। আচ্ছা, আমি যদি ধরে নিই সরাসরি যে ভারত বাংলাদেশের সেনাবাহিনীকে সরকারের বিরুদ্ধে মুখোমুখি করছে, ভারত চাইতেই পারে যদি ভারত আমাদের শত্রু রাষ্ট্র হয়ে থাকে, কিন্তু সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে আমরা জানি না। এবং বিশেষ করে গত 25শে ফেব্রুয়ারি আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে বক্তব্য দিলেন সেটা নিয়ে তো নানান ধরনের আলোচনা হচ্ছে, বিতর্ক জমে উঠেছে। কিন্তু সেদিনে তার এই বক্তব্যটিকে তো সাধারণ মানুষ সর্বান্তকরণে তারা ওয়েলকাম জানিয়েছেন। তিনি যে উল্লেখ করলেন যে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি হানাহানি বন্ধ না করলে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। আমি সতর্ক করে দিচ্ছি। তার প্রত্যেকটি শব্দের, প্রত্যেকটি বাক্যের কোনোটি কি অপ্রাসঙ্গিক ছিল? বরঞ্চ সেই দিকে আরো কোনো বিশেষ শক্তি আমাদেরকে নিয়ে যাচ্ছে যেখানে স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। মাহফুজ আলম তার ফেসবুক পোস্টে বলেছেন যে নারীর প্রতি সহিংসতা রোধে এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে, আটক অভিযান প্রক্রিয়াধীন রয়েছে বা চলছে। কোনোটিতে মানুষ এখন আস্থা রাখতে পারছে না। এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যে কথা বলা হচ্ছে, কাদের আশকারায়, কাদের ছাড় দেওয়ার মাধ্যমে মৌলবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে সে কথাও তো আমরা জানি। এর আগে অসংখ্যবার বলা হয়েছে। সরকার দেখেও না দেখা ভাব করছে। আইএস এর পতাকা নিয়ে মিছিল করা যেখানে সেখানে উড়ানো, এটা তো নতুন কিছু নয়। কেন চুপ ছিল? এবং এখন যা করছে সেগুলো কথার কথা, শো অফ। স্পষ্ট করে বলতে চাই, সবচেয়ে একটা মজার কথা আছে, মাহফুজ আলম কিন্তু 5 আগস্টের অভ্যুত্থানকে বিপ্লব বলে উল্লেখ করেননি এই স্ট্যাটাসে। তিনি বলেছেন গণ অভ্যুত্থান। 5 আগস্টের গণ অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি একটি ছদ্ম যুদ্ধ চালাচ্ছে। জানি না তিনি কোন জায়গা থেকে এই শব্দটি লিখেছেন, তাও ভালো যে এখন গণ অভ্যুত্থান বলা হচ্ছে। তিনি লিখছেন যে সরকার জঙ্গিবাদ এবং সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সন্ত্রাসীদের দ্রুততার সঙ্গে বিচার এবং প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করা, এসব ইস্যুতে সরকার সক্রিয় ও সফল। এর চেয়ে মজার কথা সম্ভবত আর নেই। সরকার সক্রিয় এবং সফল, দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে, সন্ত্রাসীদের গ্রেফতার, বিচার এবং জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স। কথা বলতে খুব ভালোই লাগে, বেশ গরম গরম কথা বলা যায়। কিন্তু গত 7-8 মাসে এইসব জায়গায় কোনটিতে সরকার সফল হয়েছে, কি করেছে? বরঞ্চ ভয়ঙ্কর এক ভবিষ্যতের দিকে আমাদেরকে ধাবিত করে নিয়ে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি দ্য গার্ডিয়ানে যে সাক্ষাৎকারটি দিয়েছেন সেখানে যা কিছু চলছে, ঘটছে দেশের জন্য হুমকি, রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, সবকিছুর জন্য শেখ হাসিনাকে দায়ী করেছেন। এর আগেও তিনি বিভিন্ন গণমাধ্যমে এই ধরনের কথা বলেছেন। নিজের কোনো দায় খুঁজে পাচ্ছেন না। ধর্ষণ নিয়ে সারা দেশে এখন প্রচুর আলোচনা হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই আমরা সরকারের নিষ্ক্রিয়তা, আইন শৃঙ্খলার পরিস্থিতি খারাপ থাকা, ধর্ষকের বিচার না হওয়া এসব আলাপ করছি, সেগুলোর জন্য রাস্তা অবরোধ করছি এবং দ্রুততম সময়ে ধর্ষককে মৃত্যুদণ্ড দিতে হবে, ফাঁসি দিতে হবে, এই আলাপগুলো আছি, কেউ প্রকাশ্যে দিতে হবে, এসব বলছি। একটা কথা সত্য, আগেও আমি বলেছি যে মৃত্যুদণ্ড খুব সিগনিফিক্যান্টলি অপরাধ কমিয়ে আনে এমন কোনো প্রমাণ আমাদের হাতে নেই। তবে শাস্তি যদি নিশ্চিত করা যায় সেটা একটা পর্যায় পর্যন্ত ডেটারেন্ট হিসাবে কাজ করে যে কোনো অপরাধে। এটা সত্য, এটা কারাদণ্ড যদি আমরা সঠিকভাবে নিশ্চিত করতে পারতাম। কিন্তু সামাজিক কিছু ইস্যু নিয়েও আসলে কথা হওয়া জরুরি। আমার মনে হয় এই মুহূর্তে এই ইস্যুটাও আমাদের সামনে এসেছে। সেটা হলো ধর্ষণের জন্য কিছু ক্ষেত্রে এক ধরনের গ্রাউন্ড কেউ কি তৈরি করছেন, এবং এখানে আইনের একটা ব্যবস্থা থাকা দরকার এবং প্রশাসনেরও ব্যবস্থা থাকা দরকার বলে আমি মনে করি। মানে আমরা যে কেউ যে কোনো কিছু বলতে পারি কিনা। বিশেষ করে আমাদের কিছু ধর্মগুরু আছেন যারা ওয়াজের নামে ধর্ষণের বৈধতা দেওয়ার এক ধরনের চেষ্টা করেন ইনডিরেক্টলি। তারা সরাসরি বলছেন না কেউ গিয়ে ধর্ষণ করো, কিন্তু ইনডিরেক্টলি করেন। দুটো ব্যাপার, একটা হলো নারী কী পোশাক পরছে, একটা হচ্ছে নারী কীভাবে চলাফেরা করছে, কার সাথে চলাফেরা করছে। আমার মনে হয় আমাদের সময় এসছে এই ব্যাপারগুলো লাগাম টানার। প্রাথমিকভাবে আমি এটুকু আমরা বুঝতে পারি যে ইসলাম ধর্মের যেসব বিশেষজ্ঞ আছেন যারা
ধর্মগুরু আছেন, যারা ওয়াজ করেন, নসিহত করেন, মানুষকে লেখেন, বলেন, তারা অবশ্যই ইসলামে পোশাকের রীতি কী, নারীর জন্য কী, পুরুষের জন্য কী, পরস্পরের সাথে কীভাবে ইন্টারাক্ট করবে, সব আলাপ তারা করতে পারেন, নিশ্চিতভাবেই পারেন, এবং তারা সেটা করবেনও। প্রত্যেক ধর্মগুরু তাদের ওয়াজের সময় নারীর পোশাক, এটা নিয়ে ডিবেট আছে, কারণ আমরা এখন পর্যন্ত আসলে অনেক ক্ষেত্রেই দেখিনি যে আসলে মানে কীভাবে কোন কোন ক্ষেত্রে কী করা উচিত তা নিয়ে খুঁটিনাটি জায়গায় অমিল থেকে যায়। তারপরে প্রত্যেকে তার স্কুল অফ থট থেকে এই আলাপগুলো করবেন, নারীকে আহ্বান জানাবেন, পুরুষকে আহ্বান জানাবেন। যদি একটু অফ টপিক হলেও বলে রাখি, পুরুষের প্রতি আহ্বান জানানোর চাইতে নারীর প্রতি আহ্বানটাই বেশি। যখন পোশাক নিয়ে কথা হয়, পুরুষকেও দৃষ্টি অবনত রাখার কথা বলা হয়। কেউ বলেন, অনেকেই বলেন না, সব দায়ভার চাপিয়ে দেন নারীর ওপরে। কারণ নারী যদি বেপর্দাও চলে, পুরুষের দৃষ্টি অবনত রাখলে আসলে সংকট হওয়ার কথা না। নারীর বেপর্দা চলার পাপ তার নিজের, সেটার জবাবদিহি তিনি করবেন। কিন্তু অসুবিধা নেই, এটা যে পাপ, এটা করা ঠিক না। এই আলাপগুলো করতে পারেন। নারী কার সাথে বেরোবেন কি না, নাকি ঘরে বসে থাকবেন, কিভাবে চলবেন, এই আলাপগুলো কেউ তার স্কুল অফ থট থেকে দেওয়ার চেষ্টা করতে পারেন। কিন্তু এগুলোকে ধর্ষণের সাথে যারা জড়িত করতে চান, এটাকে ফৌজদারি অপরাধ হিসাবে, এটা ধর্মগুরু হোক বা আমাদের সাধারণ পরিসরে কেউ যদি আমরা পাবলিকলি এই কথাগুলো বলি, এটা ধর্ষণের উস্কানি হিসাবে দেখতে হবে এবং এটা ফৌজদারি অপরাধ হওয়া উচিত। মানে নারী কারো দৃষ্টিতে শালীনভাবে চলছেন না, শালীনতা খুবই সাবজেক্টিভ ব্যাপার, কিন্তু কারো দৃষ্টিতে শালীনভাবে চলছেন না। যদি সেটা হয়েও থাকে, কিন্তু ওই না চলার কারণে, যদিও আমরা প্রচুর আমাদের সামনে উদাহরণ আছে, শালীন বা ইসলামে শরিয়া মোতাবেক পোশাক পরার পরও নারী ধর্ষিত হয়েছে। শিশু 4 বছর 5 বছরের শিশুর পোশাকই কি আর অন্য কিছু কি, সেও ধর্ষিত হয়েছে। সুতরাং এগুলো যুক্তি না। কিন্তু কেউ যদি এটাকে যুক্তি হিসেবে সামনে আনার চেষ্টা করেন যে এই কারণে সে ধর্ষিত হয়েছে, আমরা প্রায় দেখি প্রতিটা ধর্ষণের ঘটনার পর এই ধরনের আলাপ কেউ আনেন, এটা দিয়ে ধর্ষণকে এক ধরনের যৌক্তিকতা দেওয়ার চেষ্টা করেন, এটা ফৌজদারি অপরাধ হওয়া উচিত। একই সাথে কোনো নারী একা বেরিয়েছেন, তার সাথে কোনো মাহরাম পুরুষ না, কোনো পুরুষই নেই, উনি একা বেরিয়েছেন, গভীর রাতে হতে পারে। হ্যাঁ, আমি আমার দেশের পরিচিত নারীদেরকে বলবো এটা না করতে, এটা বাংলাদেশ। কিন্তু যদি বেরোন এবং ওই বেরোনোর কারণে তিনি ধর্ষিত হয়েছেন, সেটাকে যদি কেউ কারণ হিসাবে দেখানোর চেষ্টা করেন, এটাও ফৌজদারি অপরাধ হওয়া উচিত। নারী কার সাথে বেরোবেন, কাকে নিয়ে বেরোবেন, নাকি একা বেরোবেন, নারী কী পোশাক পরবেন কি পরবেন না, নারী ওড়না কীভাবে পরবেন, কোথায় পরবেন, নাকি পরবেনই না, এগুলো তার নিজস্ব সিদ্ধান্ত। এবং এর জন্য পাপ যদি তার হয়, ধর্মের দৃষ্টিতে অনেকেরই হয়তো পাপ হবে, সেটার জবাবদিহিতা তিনি আল্লাহর কাছে তিনি করবেন, তাকে করতে দেওয়া হোক। কিন্তু এই কারণে তিনি ধর্ষিত হচ্ছেন। আমি আবারও বলছি, তার এসব ইস্যুতে মতামত জানাতে পারেন, কেউ আহ্বান জানাতে পারেন ওয়াজ করে যে আপনি এটা করবেন না, ফাইন, এটা করতে পারেন। কিন্তু এটার কারণে তিনি ধর্ষিত হচ্ছেন, তিনি একা কেন বেরিয়েছেন, তিনি মাহরাম ছাড়া আর কারোর সাথে কেন বেরিয়েছেন, এই আলাপগুলো যদি কেউ করেন, আমার কাছে মনে হয় এক্ষুনি সময় এসেছে এগুলোকে ফৌজদারি অপরাধ হিসাবে এনলিস্ট করার। ধর্ষণের অপরাধের ক্ষেত্রে ধর্ষণের প্রভোগ করা, যে মানুষটা, যে শিশুটা, যে টিনটা এই কথাগুলো শুনে বড় হবে, সে তখন আসলে নারীকেই প্রধান দায়ী, মানে ধর্ষণের ক্ষেত্রে যে একক দায় পুরুষের, আমি এভাবে বলে দিতে, এটা একক দায়, একটা ফুল স্টপ। এটা নারী যদি অত্যন্ত রিভিলিং এবং অ্যাপিলিং পোশাক পরেও রাস্তায় হাঁটে, তার প্রতি দৃষ্টি অবনত রাখতে হবে। রেপ করা তো দূরেই থাকুক, ধর্ম তাই বলে। সুতরাং ধর্ষণের একমাত্র দায় পুরুষের, এর সাথে আর যদি কিন্তু কিছু নাই। অন্য আলাপ, নারীর পোশাক, নারীর চলা, ধর্মের পয়েন্ট অফ ভিউ থেকে যদি কেউ করতে চান বা অন্য কোনো পয়েন্ট অফ ভিউ থেকে কেউ করতে চান, সেটা এটার সাথে ডিটাচ করে করতে হবে, অন্যভাবে আসবে। সুতরাং আমি মনে করি আমাদের সময় হয়েছে এটার বিরুদ্ধে আমাদের সামাজিকভাবে দাঁড়ানো এবং একটা আইন হওয়া প্রয়োজন মনে করি, সো দ্যাট এগুলোকে আমরা ফৌজদারি অপরাধ হিসাবে এনলিস্ট করতে পারি এবং ব্যবস্থা নিতে পারি। বটম লাইন, নারীর পোশাকের কারণে নারী ধর্ষিত হয় না। নারী কোথায় গেল, কার সাথে গেল, একা গেল নাকি মাহরামের সাথে গেল, না গায়ের মাহরামের সাথে গেল, তার উপরও ধর্ষণ ডিপেন্ড করে না। ধর্ষণ নিতান্তই পুরুষের বর্বরতা, এর বাইরে আর কোনো রকম কোনো কিছু নেই। এর বাইরে কেউ যদি কিছু বলেন, নারীকে যদি এসবের জন্য ব্লেম করেন, সেটা ফৌজদারি অপরাধ হওয়া উচিত, ফুল স্টপ। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।